পাক স্বাধীনতার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা আসলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে কিছু প্রশ্ন আছে এই বিষয়টা নিয়ে। বন্ধুরা, আজকে কথা বলবো সেনাবাহিনীর ভিতরের অবস্থান নিয়ে এবং সেনাবাহিনীকে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেখছে, সেনা প্রধানকে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেখছে, অন্তর্বর্তীকালীন সরকারের যে বিশেষ বিশেষ ব্যক্তিত্বরা এবং এই আন্দোলন, যে কোটা আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা স্টেক হোল্ডার, তারা আসলে সেনাবাহিনীকে নিয়ে কি বলছে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে কি বলছে। এবং শোনা যাচ্ছে সেনাবাহিনীর ভিতরেই নাকি ফাটল আছে, বিভক্তি আছে। এবং এটাও শোনা যাচ্ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং সেনাবাহিনীর যে প্রধান, তাদের দুজনের মধ্যেও নাকি ফাটল আছে, বিভক্তি আছে। এই বিষয়গুলো নিয়ে বন্ধুরা কথা বলবো, আপনারা আমাদের সাথেই থাকুন। প্রত্যেকটা বিষয় নিখুঁতভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করছি। বন্ধুরা খেয়াল করে দেখুন, যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিল, ঠিক তার আগ মুহূর্তের দিকে যদি আপনি যান, তাহলে খেয়াল করে দেখবেন যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান শুরু থেকেই বলছিলেন কিভাবে তিনি বাংলাদেশকে দেখতে চান। শেখ হাসিনা যখন দেশ থেকে চলে গেলেন, তখন যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাতে কিন্তু দেশ, তার নেতৃত্বে কিন্তু দেশ একটা নির্দেশনা পেয়েছিল এবং তার নেতৃত্বেই তিনি কিন্তু যে দলগুলা বাংলাদেশে অবস্থান করছে, আওয়ামী লীগ বাদ দিয়ে, তাদেরকে ডেকেছিল, তাদের সাথে কথা বলেছে এবং তিনি একটি দিক নির্দেশনা দিয়েছিলেন তিনি কিভাবে বাংলাদেশকে দেখতে চায়। ঠিক সেখানেই আমাদের প্রশ্ন, যখন তিনি প্রত্যেকটা দলকে নিয়ে এসে বললেন যে বাংলাদেশে যারা কিনা হত্যাযজ্ঞ করছে, সে হত্যাকারীদের বিচার করবেন, কিন্তু এখন পর্যন্ত আমি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সে অবস্থানটা আমরা কিন্তু দেখিনি। তার পরবর্তী সময়ে এসে তার যে যারা হত্যাকারী তাদেরকে নিয়ে কোনো তার বিশেষ কোনো বক্তৃতা, আলোচনা, সমালোচনা আমরা দেখিনি। দ্বিতীয়ত যে প্রশ্নটা, যে সেনাবাহিনীর ভিতরে যে কুন্দলের কথা বলা হচ্ছে, বিভক্তির কথা বলা হচ্ছে, এই বিষয়টা আমরা কেন বললাম যে সেনাবাহিনীর ভিতরে একটা বিভক্তির কথাটা কেন বলছি, আসুন আমি মাহফুজ আলমকে কেন্দ্র করেই আপনাদেরকে আমি ব্যাখ্যাটা দেই। খেয়াল করে দেখুন যে মাহফুজ আলম ক্লিয়ারলি বলেছেন তারা আসলে সেনাবাহিনীর যে কর্মকর্তারা যারা আছেন, উচ্চ পদস্থ যারা, উচ্চ লেভেলের যারা, তাদের উপর হি ওয়াজ নট হ্যাপি অ্যান্ড হি ইজ নট হ্যাপি। সে তার এক্সপ্রেশন অফ ইন্টারেস্টে সেটা জানিয়েছিলেন খালেদ মহিউদ্দিনকে। আপনারা ঠিকানায় গিয়ে মাহফুজ আলমের যদি 1 ঘন্টার সেই আলোচনাটা, সাক্ষাৎকারটি শুনুন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবে যে সে সেনাবাহিনীকে নিয়ে তার চিন্তা চেতনা কী বা সেনাবাহিনীর অবদানকে সে কিভাবে দেখছে। জুলাই অগস্টের যে অভ্যুত্থান বলছে, সেখানে সেনাবাহিনীর প্রধানকে তিনি কিভাবে দেখছেন, উচ্চ পদস্থ কর্মকর্তাদের প্রতি তার যে একটা মানে একটা রাগ, ক্ষোভ, বা তাদেরকে যে সে যে আসলে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেনি, সুন্দরভাবে যে অ্যাকসেপ্ট করেনি, সেটা তিনি ঠিকানায় ক্লিয়ারলি মেসেজ দিয়েছেন। তিনি বলেছেন এই যুদ্ধকালীন সময়ে যে জুলাই অগস্টের যে যুদ্ধ, সে এইভাবে মেনশন করেছেন কিছু সংখ্যক মানে মেজরিটি কর্মকর্তা যারা জুনিয়র পজিশনে আছেন তারা তাদেরকে সাপোর্ট করেছেন, বাট উচ্চ কর্মকর্তারা তাদেরকে সাপোর্ট করেনি এবং কিছু কিছু ক্ষেত্রে গুলিও করেছেন। সে কথাটা কিন্তু আমার কথা নয়, এই কথাটা হচ্ছে আপনার মাহফুজ আলমের কথা। তো প্রশ্ন হচ্ছে, মাহফুজ আলম এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর বেশ কয়েকজন, দেখুন মাহফুজ আলমের চিন্তা ভাবনা আর তার 2 বন্ধু বা বাকি যে সমন্বয়কারীরা, তাদের কথা কিন্তু একই। মাহফুজ আলমের কথা যা, নাহিদ ইসলামের কথা তা, এবং আপনি যদি দেখেন আসিফ মাহমুদের কথাটা, হাসনাত, সার্জিস এবং যে সমন্বয়কারী যারা আছে, প্রত্যেকের ভাষা কিন্তু এক। তাহলে আপনারা কিন্তু বলতে পারেন যে এই আন্দোলনের যে স্টেক হোল্ডার, তারা কিন্তু সেনাবাহিনীর একটা গ্রুপকে সাপোর্ট করছে আর একটা গ্রুপকে সাপোর্ট করছে না। খেয়াল করে দেখুন আপনার এই যে অন্তর্বর্তীকালীন সরকারটা, তাদের যে সরকারের যে স্টেক হোল্ডার বলা হয়, যারা কিনা বিদেশে অবস্থান করছে, আমি যদি 2 জন ব্যক্তির নাম নেই, প্রথমে আমাকে নিতে হবে
পিনাকি ভট্টাচার্যের কথা কিন্তু আমাকে বলতে হবে। তো সে নিজেকে স্টেক হোল্ডার মনে করছে, বাংলাদেশের ভিতরে অসংখ্য মানুষ পিনাকি ভট্টাচার্যকে একজন বিশেষ স্টেক হোল্ডার মনে করে। কারণ পিনাকি ভট্টাচার্য তার আলোচনায় প্রতিনিয়ত শেখ হাসিনাকে, তার যখন অবস্থানরত ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে ছিলেন, সে অবস্থায় তিনি কিন্তু প্রতিনিয়ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অ্যাটাক করেছিলেন। বিভিন্ন তার আলোচনায় সমালোচনায় কিন্তু প্রথম যে বিষয়বস্তু ছিল সেটা ছিল শেখ হাসিনা। তো সেই হিসাবে কিন্তু তিনি নিজেকে এবং বাংলাদেশের অসংখ্য মানুষ তাকে এই আন্দোলনের স্টেক হোল্ডার মনে করে। তো এই আন্দোলনের যে প্রধান স্টেক হোল্ডার আরেকজন ইলিয়াস হোসেন, তিনিও কিন্তু মনে করেন যে আন্দোলনের স্টেক হোল্ডার এবং বাংলাদেশের অসংখ্য মানুষ মনে করে শেখ হাসিনাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন তাকে নিয়ে যেভাবে আসলে সমালোচনা করেছিলেন এবং তার ক্ষমতাচ্যুত হওয়ার পর এই ইলিয়াস হোসেনদেরকে বাংলাদেশের জনগণ যেভাবে দেখছে এবং ইলিয়াস হোসেন আসলে সেনাবাহিনীকে যেভাবে দেখছে, তিনিও কিন্তু প্রকাশ্যে এই যে পিনাকি এবং ইলিয়াস হোসেনরা কিন্তু বলছে যে সেনাবাহিনীর যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে প্রতিনিয়ত তারা কিন্তু কথা বলছে, প্রতিবাদ করছে, বিরোধিতা করছে। তারা বলতে চাচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের অবস্থান তারা পছন্দ করছে না, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের চিন্তাভাবনা কার্যকলাপকে তারা প্রশ্নবিদ্ধভাবে তারা সমর্থন করছেন না। তো বন্ধুরা, এই যে দেখুন মাহফুজ আলম উপদেষ্টা মণ্ডলীর বিশেষ কয়েকজন উপদেষ্টা এবং সমন্বয়কারী এবং এই আন্দোলনের দীর্ঘ সময়ের যে স্টেক হোল্ডার, তারপরে আপনার বলেন যে তাদের যে অবস্থানটা, তাদের অবস্থানটা কিন্তু একই জায়গায়। তারা কিন্তু সেনাবাহিনীকে নিয়ে কিন্তু তাদের যে অবস্থান সেটাতে বলছে যে সেনাবাহিনীর ভিতরে যে একটা বিভাজন, সেই বিভাজনটাকে কিন্তু তারা তুলে ধরছেন। খেয়াল করে দেখেন, এখন থেকে 1 মাস আগের ঘটনা, যখন রাষ্ট্রপতি অপসারণের বিষয়টি আসলো, তখনও কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে কিন্তু বিভিন্ন জন প্রশ্ন করেছিলেন যে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর বিশেষ কিছু মহল রাষ্ট্রপতিকে তার পজিশনে রাখতে চাচ্ছেন, আর সেই জন্যই সমন্বয়কারীরা আন্দোলন করেও রাষ্ট্রপতির অবস্থান থেকে তাকে সরাতে পারছেন না। খেয়াল করে দেখুন তো আপনারা, যখন আসলে কিছুদিন আগে আপনারা খেয়াল করে দেখবেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং আপনার অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান, তাদের দুজনের মধ্যে একটা বিভক্তির কথা বলছিলেন জনগণ। শুধু তাই নয়, কেউ কেউ বলছে জামায়াতে ইসলামের সাথে আপনার সেনাবাহিনীর বিশেষ কিছু গ্রুপ, তারা নাকি একসাথে মিটিং করছে প্রতিনিয়ত, কিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটকে পরিবর্তন করা যায়। আবার কেউ কেউ বলছে সেনাবাহিনীর একটা গ্রুপ তারা 1971 সালকে রিপ্রেজেন্ট করে, সেরকম চিন্তা চেতনায় তারা আসলে এগোচ্ছে। আবার আরেক মহল জামাত ইসলামকে আসলে সাপোর্ট করছে, এরকমটা বলছে। এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন মহল থেকে কিন্তু এই বিভাজনের কথা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং শুনেছি। এখন কথা হচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে যে ফাটল, যে দুটা বিভাজন, সেই বিভাজনটাকে জনগণ আসলে কিভাবে দেখছে বা সেনা প্রধান কিভাবে দেখছে। আমার যে অ্যানালাইসিস, আমরা প্রতিনিয়ত দেখছি যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু কোনোভাবেই চাচ্ছেন না সেনাবাহিনীর ভিতরে কোনো বিভাজন হোক। কেন আমি এই কথাটি বললাম, খেয়াল করে দেখুন, তিনি যখন আমেরিকায় গেলেন, তিনি যে উদ্দেশ্য গেলেন, উদ্দেশ্যটা একটা ছিল যে কোনোভাবেই যেন সেনাবাহিনীকে যেন প্রশ্নবিদ্ধ করা না যায়, শান্তি রক্ষা মিশন ইউনাইটেড নেশনের জন্য কোনোভাবেই যেন সেনাবাহিনীর উপর যেন কোনো নিষেধাজ্ঞা না আসে। এবং তিনি নিজেই বলেছেন যে যে কোনো মূল্যেই হোক তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে সাপোর্ট করে যাবেন, শেষ অবধি সাপোর্ট করে যাবেন। কেউ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে সাপোর্ট করুক বা না করুক, তিনি করে যাবেন শেষ অবধি। এই কথাটি যখন তিনি বলেন, তখন কিন্তু দেখা যায় যে বাংলাদেশের কিছু কিছু মানুষ প্রশ্ন করছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এইভাবে কেন বলছেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কেন বলছেন যে যে কোনো মূল্যে হোক। এখন প্রশ্ন হচ্ছে, কেউ কেউ বলছে যে সেনাবাহিনীর যে কোনো মূল্যে যখন অবস্থান নিতে হয়, তখন কিন্তু বলা যায় যে অন্তর্বর্তীকালীন সঠিক এবং ভুল
দুই জায়গায় কিন্তু তারা সাপোর্ট করবেন, এরকম কেউ কেউ প্রশ্ন করছেন। তো এটা কি সঠিক কিনা যে যে কোনো ভালো জিনিসকেও আপনি অ্যাকসেপ্ট করবেন, খারাপ জিনিসকেও অ্যাকসেপ্ট করবেন, এটা কি করা যায় কিনা, এই প্রশ্নটা কিন্তু অনেকে তুলছেন। তো মূল যে বিষয়টি সেনাবাহিনীর ভিতরে বিভাজন, এই বিভাজনের বিষয়টি নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু মানে কেন কথাটা হচ্ছে, আরেকটা বিশেষ যে রিজনটা সেটা হচ্ছে যে কেউ কেউ বলছে সমন্বয়কারীদেরকে সেনাবাহিনীর একটা বিশেষ গ্রুপ তাদেরকে বিশেষভাবে আসলে আসলে আপনার প্রায়োরিটি দিচ্ছে, তাদেরকে সাপোর্ট করছে, আর যে কারণেই সমন্বয়কারীরা এত শক্তি পাচ্ছে, মাহফুজ আলমদের এত শক্তি, সকল কিছুতে তাদের মানে পাওয়ার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। আবার কেউ কেউ এ বিষয়ে দ্বিমত পোষণও করছে। বন্ধুরা আপনাদের চিন্তা চেতনা কি, আপনারা কি মনে করেন সেনাবাহিনীর ভিতরের যে বিভাজন, এটা কি সত্যি সত্যি আসলে কোনো বিভাজন আপনারা দেখছেন, নাকি এটা গুজব বলে আপনারা মনে করেন? কমেন্টস করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।